আসসালামু আলাইকুম। তো এখন আমরা আহ, একটা বই দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে মিরাজ মিয়ার দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স। তো 50তম রিটেন প্রিপারেশন এখন যদিও রেজাল্ট দেয়নি বিলির। তারপর এই বইটা পড়ে রাখি। প্লিজ, না টিকলেও রিটেনে তো পরে তো রিটেনে কাজে লাগবে বা ভাইভাতেও কাজে লাগবে। ভালো বই। আচ্ছা, তো এখন দেখি এখানে প্রথম অধ্যায়টা নিয়ে আমরা একটু কথা বলি। তো এখানে বললো যে আপনার আন্তর্জাতিক রাজনীতি বা সম্পর্ক, আপনার আন্তর্জাতিক সম্পর্ক এটা আসলে কি। তো সম্পর্কটা এখানে বলবো যে হচ্ছে এরকম কিছু উদাহরণ দিল যে অন্যান্য রাষ্ট্ররা যেমন আপনার এই যে আয়ারল্যান্ড, তারপর হচ্ছে ফ্রান্স, তারপর ইতালি, এরা কেন হচ্ছে আপনার ইসরায়েলকে উপেক্ষা করে এরকম ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। অপরদিকে ওদিকে আপনার যে সোভিয়েত ইউনিয়ন, তারা কেন এরকম আর কি বাংলাদেশকে যদিও মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল, কিন্তু তারপর এক দশক পার না হতেই কেন সম্পর্ক খারাপ হয়ে গেছিল তখন ওই টাইমটা আর কি। তো এরকম বিভিন্ন সমীকরণ, এগুলো হচ্ছে ব্যাখ্যা করাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের কাজ। তো এটা বলছে যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে রাষ্ট্রের আচরণ, দুইটা রাষ্ট্রের মাঝে কূটনৈতিক সম্পর্ক কেমন, তারপর অরাষ্ট্রীয় যেগুলো কর্মক আছে সেগুলোর সাথে সম্পর্ক কেমন, এগুলো হচ্ছে ব্যাখ্যা করাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের কাজ। আর এখানে একটা দেখেন যে ফাদার অফ সায়েন্টিফিক হিস্টোরি, এটা হচ্ছে আপনার থুসিডাইসিস। আচ্ছা, এখন দেখেন এই সাইডে আছে যে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, এটা আসলে কি। তো আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে যে আপনার রাষ্ট্রগুলো হচ্ছে তাদের শক্তিমত্তাকে আন্তর্জাতিক অঙ্গনে কীভাবে ব্যবহার করবে, এবং এই ব্যবহার করে আপনার তার নিজের স্বার্থ কীভাবে হাসিল করবে, এটাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। অর্থাৎ শক্তি ব্যবহার করে তার স্বার্থ হাসিল করবে, এটাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। তো এখানে দেখেন যে হচ্ছে চারটা সক্ষমতা থাকলে আমরা তাকে পাওয়ারফুল স্টেট বলতে পারি। দুইটা হচ্ছে এখন দেখেন প্রথমটা হচ্ছে এক্সট্রাকটিভ ক্যাপাবিলিটি, আর এর সাথে বলতে পারেন হচ্ছে আপনার যে ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি। অর্থাৎ হচ্ছে আপনার যে সম্পদ আছে সেটাকে আপনাকে আহরণ করার মতো আপনার শক্তি থাকতে হবে। আর যেটা আপনার হচ্ছে যে আপনার ডিস্ট্রিবিউটিভ, অর্থাৎ যে আপনার সম্পদটা পাইলেন সেটাকে সঠিকভাবে বন্টন করার মতো আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি। আর দুটা হচ্ছে আপনার যে রেগুলেটরির মধ্যে পড়বে আর কি। যেমন দেখেন পয়েন্টটা হচ্ছে রেগুলেটিভ ক্যাপাবিলিটি, অর্থাৎ দেশের মধ্যে টেরোরিস্ট গ্রুপ, বিভিন্ন আপনার হচ্ছে স্বার্থান্বেষী গ্রুপ আছে, এদেরকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে দেখেন সিম্বলিক ক্যাপাবিলিটি, অর্থাৎ দেশের মানুষের মধ্যে একটা সম্প্রীতি থাকবে। তারা সবাই একই একটা ন্যাশনাল ফ্ল্যাগে তারা দেশের জন্য সব কিছু করবে, একটা তাদের দেশের জন্য কিছু করার তাড়না থাকবে। এটাই হচ্ছে আপনার সিম্বলিক ক্যাপাবিলিটি। এই চারটা থাকলে তাকে আমরা বলতে পারি পাওয়ারফুল স্টেট। আচ্ছা, তারপর এখানে এই পেজে আছে দেখেন যে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির শক্তি, অর্থাৎ এখানে শক্তি নিয়ে ব্যবহার করা ব্যাখ্যা করা হয়েছে। যেমন এখানে একটা পোলারিটি একটা কনসেপ্ট এখানে আছে। তো পোলারিটি হিসেবে এখন হচ্ছে যেটা ইউনিপোলারিটি, এখানে শুধুমাত্র একটাই আর কি বাচ্চা থাকবে, একটা শক্তি পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। যেমন হচ্ছে আপনার স্নায়ুযুদ্ধে ওই যে আপনার যে 1990-এর পর যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন কিন্তু আর বিশ্বে কোনো পরাশক্তি ছিল না, শুধুমাত্র ইউএস একাই ছিল। তো ওই টাইমটা ছিল হচ্ছে ইউনিপোলারিটির সময়। অথবা ওই যে আপনার 1753-র পরে 54-র পরে যে আপনার ফ্রান্স এবং হচ্ছে, সরি, এটা 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 বাইপোলারের মধ্যে পড়ে যাবে। তাহলে ইউনিপোলারিটি হচ্ছে ওই যে আপনার আমেরিকার 90 দশকের সময়টা আর কি। তারপর ওই টাইমটাকে অনেকে বলতে আবার আমেরিকান প্রাইমেসি, অর্থাৎ আমেরিকানদের প্রাইমেসি সেখানে ছিল। তো অনেকে আবার এটাকে বলছে যে হচ্ছে এটা হচ্ছে একটা ভালো জিনিস, কারণ এই সময়ে রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ কম হয়। আবার অনেকে বলছে যে না, যুদ্ধ বিগ্রহ হয় কারণ ওই টাইমটাতেই আরব হচ্ছে, আমেরিকা হচ্ছে ইরাকের উপরে, এদিকে পারস্য সাগরে বিভিন্ন হামলা চালাইছিল। তো এরকম যদি ইউনিপোলার থাকে তখন ওই বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রে গিয়ে এরকম যুদ্ধ বিপদ বাধায়, তো এটা হচ্ছে সমস্যা। আর যেটা বাইপোলারিটি, এটা হচ্ছে আপনার ওই যে আপনার 1949-এর পরে আপনার যখন সোভিয়েত আর হচ্ছে আপনার ইউএস যখন ছিল, তাদের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ চলছিল, তো সেই টাইমটাকে বলা হবে আপনার বাইপোলারিটি। আর মাল্টিপোলারিটি, এখন বিশ্ব দেখেন, বিশ্বতে কিন্তু এখন এদিকে চীন আছে, এদিকে আপনার রাশিয়া আছে, তারপর ব্রাজিল, তারপর তুরস্কের মতো ভালো ভালো এরকম দেশ, তারা কিন্তু আহ, একটা রাইজিং একটা দেশ হিসেবে কাজ করছে, রাইজিং একটা পাওয়ার। তো এটা হচ্ছে আপনার মাল্টিপোলারিটি। আচ্ছা, এখন তারপর দেখেন দ্য ডিগ্রি অফ ইউজেস, অর্থাৎ শক্তিকে ব্যবহার করা যায় কীভাবে, এটার উপর ভিত্তি করে আপনার 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে হার্ড পাওয়ার, তো যেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে পাওয়ার পলিটিক্স, অর্থাৎ যার কাছে পাওয়ার আছে, যার কাছে এরকম
মিলিটারি পাওয়ার, তারপর হচ্ছে আপনার এরকম হার্ড পাওয়ার আছে, বা আপনার হচ্ছে অর্থনীতির পাওয়ার আছে, সেটা হচ্ছে আপনার হার্ড পাওয়ার। অর্থাৎ যুদ্ধের ঘোষণা দিয়ে তাকে মানে সামরিকভাবে ঘায়েল করে, অথবা আপনি কোনো একটা স্যাংশন লাগালেন বা আমদানি উপর নিষেধাজ্ঞা দিলেন, এভাবেও হচ্ছে আপনি ইয়ে করতে পারেন। এই দুটো হচ্ছে আপনার হার্ড পাওয়ার। তো যেমন দেখেন এখানে হচ্ছে আপনার এই যে ইরান, কিউবা, তারপর হচ্ছে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, এগুলো হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের কথা শোনে না, এই জন্য যুক্তরাষ্ট্র এদেরকে বলা হচ্ছে রগ স্টেট। আচ্ছা, তারপর হচ্ছে তো এদের উপর এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়, এটাই হচ্ছে হার্ড পাওয়ারের উদাহরণ। আর সফট পাওয়ার কি? সফট পাওয়ার হচ্ছে আপনার কোনো একটা রাষ্ট্রের উপর দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণের জন্য কিন্তু সফট পাওয়ার দরকার হয়, যেটা হার্ড পাওয়ার দিয়ে হয় না, সম্ভব হয় না। কারণ হার্ড পাওয়ার দিয়ে দেখা যায় যে হচ্ছে যেমন ধরেন আফগানিস্তান, তারপর ইরাকে কিন্তু হার্ড পাওয়ার ইউজ করা হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু তারা আবার ওই যে আমেরিকা কিন্তু দূরে সরাই দিছে, বা নিজেরাই এখন সেখানে দেশ চালাচ্ছে। তো এখানে আসলে হার্ড পাওয়ার দিয়ে বেশি দিন সম্পর্ক মানে আর কি খুব বেশি রাজত্ব করা যায় না, যেটা সম্ভব হয় সফট পাওয়ার দিয়ে। যেমন দেখেন জার্মানির সাথে কিন্তু সবার সম্পর্কই খারাপ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, কিন্তু দেখা যায় হচ্ছে এই আমেরিকা হচ্ছে মার্শাল প্ল্যানের মাধ্যমে জার্মানিকে সাহায্য করেছিল, যার ফলে এই একটা আপনাদের কূটনীতির মাধ্যমে, অর্থাৎ সফলভাবে কূটনীতি ব্যবহার করে এখন কিন্তু জার্মানির সাথে সবার সম্পর্ক অনেক ভালো। এরা সম্ভবত সফট পাওয়ার ইউজের কারণে, কারণ এখান থেকে আর কি দেখতেছে যে হচ্ছে ওরা আমাদেরকে এরকম অর্থ দিয়ে সাহায্য করতেছে, তো এটা তো ভালো দিক, আমরাও তাহলে এখানে লাভবান হই, ওরা লাভবান হোক, তো এইটা আর কি বেশি কাজ করে। তারপর দেখবেন যে জাপান, কিন্তু জাপানের সাথে সম্পর্ক অনেক খারাপ ছিল, কিন্তু এখন কিন্তু দেখবেন যে যুক্তরাষ্ট্রের এক অন্যতম প্রধান এলাই কিন্তু এখন আপনার জাপানি। তো যেটা হচ্ছে সফট পাওয়ারের কারণে সম্ভব হয়েছে। তো এখন আর কি ইউএসরা এভাবে আর কি ওরকম হার্ড পাওয়ারে না গিয়ে একটা সফট পাওয়ার দিয়ে সব কিছু সমাধান করার চেষ্টা করবে, এটাই বলতেছে আর কি। যদিও ট্রাম্প সাহেব এখন কিন্তু সব এগুলো কিছুই মানছে না। আচ্ছা, তারপর দেখেন স্মার্ট পাওয়ার। স্মার্ট পাওয়ার কি? এই যে আপনার কূটনীতি আর ওইদিকে সামরিক পাওয়ার, এই দুটার একটা মিক্স হচ্ছে আপনার স্মার্ট পাওয়ার। আচ্ছা, তো এখন বাংলাদেশের জন্য কোনটা ভালো হবে? বাংলাদেশের জন্য অবশ্যই কিন্তু যে আমাদের যে কূটনীতি পাওয়ার আছে, যে সফট পাওয়ার, এটা আপনাকে ইউজ করতে হবে। কারণ হার্ড পাওয়ার তো আমাদের ওরকম সক্ষমতা নাই, এই জন্য হার্ড পাওয়ারও হবে না, আপনার স্মার্ট পাওয়ারও হবে না। সুতরাং আমাদেরকে কূটনীতি দিয়ে সব কিছু ইউজ করতে হবে, ইয়ে করতে, স্বার্থ উদ্ধার করতে হবে। এই জন্য দেশের যে কূটনীতিক যে সত্তাগুলো আছে আপনার, যেটা ডিল করতে পারে, এদেরকে প্রফেশনালভাবে এরকম নেগোসিয়েশন করার মতো তৈরি করতে হবে। যে এরকম আপনার রোহিঙ্গা সমাধান করব, সমস্যার সমাধান করব, তাহলে চীনকে বোঝাবো যে দেখেন এখানে দক্ষিণ এশিয়ায় কিন্তু আমরা একটা ভালো একটা এখানে আপনার কিন্তু সাহায্য পার্টনার হতে পারি, শুধুমাত্র মিয়ানমারই কিন্তু না। তো আমরাও কিন্তু ভালো একটা পার্টনার, শুধু আমাদের সাথে কিন্তু এরকম সম্পর্ক করলে আপনার ভালোই হবে। এই জন্য রোহিঙ্গা সমস্যাটা সমাধান করে দেন, এরকম এরকম আর কি ভালো ভালো আর কি ভালো উপায়ে তাদের সাথে কূটনীতিকভাবে ডিল করতে হবে। এটা সফটওয়্যার ইউজ করে করতে হবে। আচ্ছা, এখন দেখেন আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থ। আচ্ছা, এখন হচ্ছে জাতীয় স্বার্থ, এখন তো একটা থাকে হচ্ছে প্রধান স্বার্থ, আর একটা থাকে হচ্ছে আপনার গণস্বার্থ। তো প্রধান স্বার্থ কি? এটা হচ্ছে আপনার দেশের যে আপনার ভিতরে যে শৃঙ্খলা বা আপনার সার্বভৌমত্ব, আপনার ভূখণ্ড রক্ষা করা, এগুলো সব হচ্ছে আপনার প্রধান স্বার্থের মধ্যে পড়বে। যেমন হচ্ছে ফিলিপাইনের যে আপনার হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যারা আছে, মিন্দানাও দ্বীপটি, এরা হচ্ছে স্বাধীনতার জন্য আন্দোলন করছে। তো এই যে তাদের আন্দোলনটাকে ভেস্তে দেওয়া বা নিজের দেশের অখণ্ডতা রক্ষা করা, এটা কিন্তু একটা প্রধান স্বার্থের মধ্যে পড়ে। তারপর যেমন যে কাশ্মীরের যে তা হচ্ছে আপনার ভারত যে কাশ্মীর সাথে যায় না বা পাকিস্তানের সাথে যায় না, তারপরে এদিকে হচ্ছে আপনার হংকং হচ্ছে চীন হচ্ছে আপনার ইয়াতে সাথে সাথে চায় না, তাইওয়ান তাইওয়ান সাথে চায় না। তো এগুলো সবই পড়বে আপনার এই প্রধান স্বার্থের মধ্যে। আর যেটা গৌণ স্বার্থ, এখানে হচ্ছে স্বার্থটা উদ্ধার হলে খুব ভালো, কিন্তু না হলেও অত বেশি খুব কিছু করার থাকে না। যেমন দেখেন যে ওই যে রোহিঙ্গা সমাধানের জন্য যেমন দেখেন, এটা এখানে কি করা যায় যে হচ্ছে জাতিসংঘকে সব দেশকে বলা হলো যে এই সমস্যার সমাধান করতে হবে, এটা খুবই আর কি বড় সমস্যা, কিন্তু কেউ যদি সমাধান না করে তার কারো উপর কিন্তু আপনি এরকম বোমাবাজি করতে পারবেন না, বা কাউকে আপনি গুলি করতে পারবেন না। তো এটাই হচ্ছে আপনার গৌণ স্বার্থ আর কি। আচ্ছা, এখন দেখেন বলছে জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতি। এখন যেটা আইডিয়ালিস্ট যে ভিউ আর কি, এটার মধ্যে যে হচ্ছে যার যেমন ভাবধারা, যার যেমন আদর্শ, সেই অনুযায়ী তাকে হচ্ছে আপনার পররাষ্ট্রনীতি করতে হবে। যেমন এই যে আমাদের মুসলিম আমরা রাষ্ট্র, আমরা ইসরায়েলকে সাপোর্ট করবো না, কিন্তু এই যে যে বাস্তববাদের যে আপনার যে যারা হচ্ছে বিশ্বাসী, তারা বলে যে হচ্ছে আদর্শ সাইডে রেখে দেশের জন্য যেটা আর কি আপনার ভালো হয়, সেটা আমাদেরকে ফলো করা দরকার। যে এই জন্য হচ্ছে যে এই মুসলিম কান্ট্রিগুলো আছে, তুরস্ক, তারপর হচ্ছে আপনার এদিকে
মিশর, তারপর সৌদি আরব সবাই কিন্তু এরকম ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক করছে, যেটা হচ্ছে আপনার রিয়েলিজমকে তারা ফলো করছে। তো তারা তাদের আদর্শকে সাইডে রেখে তাদের যদি ও আর কি ভালো হয়, যেদিকে তাদের ভালো হয় সেটা তারা প্রায়োরিটি দিচ্ছে। যেমন এই যে আপনার তুরস্ক কিছু বলে না, যখন হচ্ছে চীন হচ্ছে এরকম উইঘুরদের উপর নির্যাতন করে, মুসলিমদের উপর নির্যাতন করে, তখন তুরস্ক কিছু বলে না, কারণ তুরস্কের সাথে একটা চীনের ভালো সম্পর্ক আছে। তুরস্ক চায় যে হচ্ছে ওই সম্পর্কটা বজায় থাকুক। তারপর এদিকে আপনার আরও কি আছে, যে যখন দেখবেন যে এই যে ফিলিস্তিনের যখন এরকম হামলা হচ্ছে, তখন তো মুসলিম রাষ্ট্রগুলো অত এরকম খুব বেশি কথা বলে না, কারণ তারা চায় যে হচ্ছে ইসরায়েলের সঙ্গে আর মানে হচ্ছে আর ওই যে ইউএসের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো থাকুক, এই জন্য তারা কিছু বলে না, তারা এখন তার স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তারপর দেখুন ভারত, দেখেন ভারতকে নিয়ে কিন্তু মাঝে মধ্যে ইউএসএ কিন্তু বিভিন্ন কথা বলা যাচ্ছে, এই ভারতে এটা এটা কাজ ফালতু করতেছে, ওটা এই কাজ ঠিক করে না, এই কাজ ঠিক করে না, কিন্তু ভারতে কিন্তু কোনো মানে আর কি তারা একটু চুপ মানে মুখ বুজে সয়ে যায়, কারণ এদিকে যুক্তরাষ্ট্র যে আইএমএফ বা আপনার বিশ্বব্যাংক নিয়ন্ত্রণ করে, এদের থেকে যে ঋণটা পাওয়া হয়, তো যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয় তখন তারা এটা কিন্তু পারবে না, যার কারণে তারা এখানে মুখ বুজে থাকে এবং তাদের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে তারা চুপচাপ থাকে আর কি। তারপরে দেখেন এখানে হচ্ছে মূল্যায়ন। এখন চায়নার সঙ্গে কিন্তু সম্পর্ক বেশ খারাপ ছিল সেই 1949-এর ওই টাইম থেকেই, যখন হচ্ছে 1949 সালে যখন চায়না হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ হয়ে গেল, তখন থেকেই বেশ একটা বিরোধ চলতেছিল। তো এখন তারপর এখন চীনও পছন্দ করতো না ইউএসকে, ইউএসও পছন্দ করতো না এখন ইয়েকে, চীনকে। কিন্তু 1972 সালে যখন রিচার্ড নিক্সন ভাবলো যে হচ্ছে এরকম চীনের বাজার একটা বড় বাজার আছে, এবং চীনের সঙ্গে এদিকে ফ্রান্স বা অন্যান্য রাষ্ট্ররা, জার্মানিরা এরকম ভালোই বিজনেস করে লাভবান হচ্ছে, কারণ চীনে একটা বড় বাজার আছে, লোকের অনেক লোক সংখ্যা আছে, সেখানে তাদের প্রোডাক্টগুলো আর কি পাঠানো দেওয়া যাচ্ছে বা সেখানে আর কি রপ্তানি করা যাচ্ছে, ফলে তারা লাভবান হচ্ছে। এদিকে চায়নাও বিভিন্ন ইনভেস্টমেন্ট পাচ্ছে, তাদেরও ইকোনমি ভালো হচ্ছে। এই জন্য কী করলো, আপনার যে 1972 সালে একটা পিং পং বৈঠক হলো, এই বৈঠকের ফলেই কিন্তু সব কিছু স্বাভাবিক হয়ে গেল। এবং হচ্ছে আচ্ছা, এটা 1971 সালে হয় আর কি বৈঠকটা। আচ্ছা, তারপর হচ্ছে যে পিং পং বৈঠকটা, তো এটার মধ্যে দিয়ে তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয় এবং তারা এরকম সব কিছু স্বাভাবিক করে নেয়। তারপর যুক্তরাষ্ট্র চীনকে স্বীকৃতি দেয়, তারপর হচ্ছে চীন কিন্তু তখনই আর কি ফেরো সুযোগটা পায় আর কি। তো এখানে একটা কোশ্চেন দিছে যে হচ্ছে এই যে ইসরায়েলকে আমরা কি এখন মেনে নেব নাকি তাকে উপেক্ষা করে আমরা রাজনীতি মানে ইয়া করবো আর কি। তো এটা অ্যান্সারটা হচ্ছে যে ইসরায়েলকে যেহেতু আমাদের এই যে দেখবেন যে 90% লোকই বামপন্থী আর কিছু ইয়া বাদ দিয়ে আর কি, যারা এরকম দেখতে পারে না বা এরকম ইসরায়েলদেরকে সাপোর্ট করে, বা কিছু উগ্রতাবাদী এরকম মোদির লোকও আছে, তারাও এরকম ইসরায়েলকে খুব সাপোর্ট করে। তো এই এই সংখ্যাগুলো বাদ দিয়ে 90%ই দেখবেন আপনার এই ফিলিস্তিনের যে স্বাধীনতাকে সাপোর্ট করে এবং ইসরায়েলকে তারা দেখতে পারে না। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে এটাই ভালো হবে, তারা যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কোনো না রাখুক এবং অন্য অল্টারনেটিভগুলো ইউজ করুক আর কি। আপাতত এখন এটা উচিত হবে না আর কি। ধন্যবাদ, এটা ছিল প্রথম অধ্যায়টা।